স্টোরি ভাইবসের আজকের নিবেদন ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষী। 1932 সালের কলকাতা। ব্রিটিশ শাসনের ছায়া তখনও শহরের আনাচে কানাচে ছড়িয়ে। শহরের উত্তর দিকে এক পুরনো পাড়া, যেখানে পুরনো দিনের বড় বড় বাড়ির মধ্যে কিছু অংশ ভাড়ায় দেওয়া হয়। ঠিক তেমনই এক বাড়ির ছোট্ট একটা ঘরে থাকতো ব্যোমকেশ বক্সী, সঙ্গে তার বন্ধু এবং ভবিষ্যতের লেখক অজিত। সদ্য কলেজ শেষ করে বেরিয়েছে ব্যোমকেশ, কিন্তু চাকরির প্রতি কোনো টান নেই। সে জানে তার কাজ শুধু জীবিকার নির্বাহ নয়, তার জীবন উৎসর্গ করতে হবে সত্যের খোঁজে। তাই নিজেকে সে গোয়েন্দা তো বলে না, নিজেকে সে বলে সত্যান্বেষী, সত্যের সন্ধানকারী। একদিন সন্ধ্যায় দরজায় কারাঘাত। দরজা খুলে দেখা গেল এক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। নাম তার অনুকূল বাবু। চোখে মুখে চরম আতঙ্কের ছাপ। ব্যোমকেশ তাকে ভেতরে বসতে বলল। একটু জল খাওয়ার পর তিনি যা বললেন তাতে ব্যোমকেশের কপালে ভাঁজ পড়ে গেল। অনুকূল বাবু বললেন তার বাড়ির দোতলায় এক ভাড়াটে রয়েছেন, নাম হরিনাথ। বেশ কিছুদিন হলো তিনি সেই ঘর ভাড়া নিয়েছেন। প্রথম প্রথম তেমন কিছু তো নজরে পড়েনি, কিন্তু ধীরে ধীরে তার কার্যকলাপ সন্দেহজনক লাগতে শুরু করে। দিনভর দরজা বন্ধ করে রাখেন, কাউকে ভেতরে ঢুকতে দেন না, এমনকি ভৃত্যও খাবার রেখে চলে আসে। দরজা খোলার ঝামেলাও করেন না তিনি। সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার, রাতের বেলা তার ঘর থেকে ভেসে আসে এক অদ্ভুত রাসায়নিক গন্ধ। কখনো ধোঁয়া, কখনো খটখট শব্দ, আবার কখনো টিমটিমে আলো দেখা যায় জানলার ওই ফাঁক দিয়ে। অনুকূলবাবু ভেবেছিলেন কোনো বৈজ্ঞানিক কাজকর্ম চলছে, কিন্তু কিছুদিন পর তার মনে হলো এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে কি। ব্যোমকেশ চুপ করে সব শুনল। তার চোখের কোণায় সেই পরিচিত ঝলক ফুটে উঠল, যা অজিত বহুবার দেখেছে। এর মানে একটাই, ব্যোমকেশের মনে রহস্যের পোকাটা নড়ে চড়ে বসেছে। সন্ধ্যাতেই ব্যোমকেশ আর অজিত অনুকূলবাবুর বাড়িতে গেল। বাড়িতে ঢুকতেই নাকে লাগলো সেই কটু রাসায়নিক গন্ধ। সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যোমকেশ লক্ষ্য করল দোতলার করিডরটা খুব অন্ধকার, কিন্তু মেঝেতে কোথাও কোথাও পায়ের ছাপের মতো ছোপ রয়েছে, যেন কারো পায়ে তেল বা কেমিক্যাল লেগেছিল। হরিনাথ বাবুর দরজার সামনে দাঁড়িয়ে ব্যোমকেশ নাকের কাছে হাত তুলল। গন্ধটা অনেক তীব্র। দরজায় কড়া নাড়ল, কিন্তু কোনো সাড়া পেল না। তখনই পাশের ঘর থেকে একজন বৃদ্ধা উকি দিলেন, ও মশাই, দরজায় কড়া নাড়বেন না, উনি কাউকে ভেতরে ঢোকান না। ব্যোমকেশ আর অজিত নিচে নেমে এলো। অনুকূলবাবুর সঙ্গে বসে অনেকক্ষণ কথা বলল তারা সবাই। জানা গেল হরিনাথ বাবু নাকি মাঝে মাঝে গভীর রাতে বাইরে বের হন। কখনো কখনো হাতে ভারী বাক্স, কখনো বা থাকে একটা ছোট ব্যাগ, কে জানে কি নিয়ে যায়। রাতে ব্যোমকেশ আর অজিত বাড়ির বাইরে পাহারায় বসলো। রাত তখন প্রায় 12টা। হঠাৎ দোতলার জানলা দিয়ে এক ফালি আলো বেরিয়ে এলো, সঙ্গে সেই গন্ধ আরো গাঢ় হলো। দুজনেই নিঃশব্দে ওপরে উঠল। জানলার ফাঁক দিয়ে উকি মেরে যা দেখা গেল তাতে দুজনের চোখ বিস্ফারিত।
ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ধরনের রাসায়নিকের সেই শিশি। টেবিলের উপর একটা বড় কাচের বয়ামে ভরে রাখা রয়েছে সবুজ রঙের এক তরল, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। হরিনাথ নিজে হাতে মাপযোগ করে কিছু মিশিয়ে নিচ্ছেন। তার চোখে সে এক অদ্ভুত উন্মাদনার ছাপ, যা কেবল বিপজ্জনক মানুষের চোখেই দেখা যায়। পরদিন সকালে ব্যোমকেশ অপেক্ষা করলো। দুপুরবেলা হরিনাথ ঘর থেকে বেরিয়ে গেলে ব্যোমকেশ চুপিসারে তার ঘরে ঢুকে পড়ল। অজিত দরজায় পাহারা দিল। ঘরে ঢুকে ব্যোমকেশ যা দেখলো তাতে তার সন্দেহ আরো পাকা হলো। একটা ছোট্ট আলমিরার ভেতর সারি সারি বিষের শিশি, কিছু লুকোনো কাগজ আর একটা পুরনো ডায়েরি। ডায়েরি খুলে দেখা গেল সেখানে লেখা রয়েছে বহু মানুষের নাম, যাদের ওপর এই বিষ পরীক্ষা করা হয়ে গিয়েছে। আরও লেখা রয়েছে কোথা থেকে এই রাসায়নিক আনা হয়, কোথায় পাঠানো হয়। ব্যোমকেশ বুঝতে পারল এটা শুধু বেআইনি ব্যবসা নয়, এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। ব্যোমকেশ দরজার দিকে তাকালো। বাইরে পায়ের শব্দ। সে দ্রুত আলমিরার দরজা বন্ধ করে জানলা দিয়ে বেরিয়ে এলো। রাতে সে পুলিশের সঙ্গে যোগাযোগ করলো। পরদিন রাত হরিনাথ যখন আবার সেই বিষের বোতল নিয়ে বাইরে বেরোতে যাবেই, তখনই পুলিশ তাকে ঘিরে ধরল। প্রথমে সে বহু অস্বীকার করলেও ব্যোমকেশ যখন ডায়েরির কথা বলল, তখনই হরিনাথ বুঝল তার খেলা শেষ। অনুকূলবাবু ভয় কাঁপছিলেন, আর ব্যোমকেশ একগাল হাসি নিয়ে বলল, এই আমার প্রথম কেস, আর তাতেই আমার বড় সাফল্য। সত্যান্বেষীর পথ চলা এই শুরু হলো। সেই রাতেই অজিত প্রথম অনুভব করল সে এক ব্যতিক্রমী মানুষের সঙ্গী হতে চলেছে, যার চোখের সামনে লুকোনো কোনো সত্যই কখনো গোপন থাকতে পারবে না।